দেখবেন বাজারে যখন বা কোথাও বাইরে আর কি মানুষ বিভিন্ন লোককে পরামর্শ দেন তখন বলবে মাইগ্রেন মাইগ্রেন হচ্ছে নার্ভের সমস্যা, মাইগ্রেন কিন্তু হোমিওপ্যাথিতে সারে না। হ্যাঁ, তো এটা যদি হাঁচি সর্দি একটুখানি বা কোনো বাচ্চাদের কোনো সমস্যা হতো তখন নয় হোমিওপ্যাথিতে ব্যবস্থা করে যেত, মাইগ্রেন সারবে না। আমি তাদের জন্য প্রথমে আমার একটি ভিডিও দিয়ে দিচ্ছি যেখানে রুগী মাইগ্রেন এসেছিলেন এবং কেমন ছিলেন বা কেমন আছেন উনি সেটা আমাদের কাছে প্রথম বলবেন। তারপরে আমি মাইগ্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে যাব অন্যান্য দিনের মতোই। নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ। মা, আপনার নাম বলুন। আমার নাম সোনালী ঘোষাল। জোরে বলুন একটু। সোনালী ঘোষাল, বাড়ি? আট বসন্তপুর। আচ্ছা, আপনি কি নিয়ে সমস্যা নিয়ে আমাকে দেখিয়েছিলেন মা? মাথার যন্ত্রণা হতো আর মাথাটা সবসময় ধরে থাকতো। কত বছর ধরে ছিল মা ওটা? দু তিন তিন বছর ওরকম হচ্ছিল। সবসময় মাথা ধরে থাকতো? হ্যাঁ। আচ্ছা, আর কি করে কমতো মাথার যন্ত্রণাটা? সারাদিন মাথা যন্ত্রণা হলে রাত্রে ঘুমোলে তারপর কমতো। প্রতিদিনই হতো প্রায় এটা? প্রতিদিন নয়, আবার রোদ লাগলে বেশি হতো। আচ্ছা, ডাক্তারবাবু আগে দেখিয়েছিলেন কোনো ডাক্তার? হ্যাঁ, দেখেছিল। ওনারা মাইগ্রেন বলেছিলেন? হ্যাঁ, মাইগ্রেন বলেছিলেন। আচ্ছা, তো আপনি আমাকে দেখিয়েছিলেন 13 ডিসেম্বর 2023 সালে, একবারই দেখানো হয়েছিল। এখন ওষুধটা খাওয়ার পর আপনি কেমন আছেন মা? ওষুধটা খাওয়ার পর ভালো আছি। আর এখন আর মাথার যন্ত্রণাটাও হয়নি, আর মাথাটা সবসময় ধরে থাকতো সেটাও হয়নি। বাহ, ভেরি গুড। তাহলে কতটা ভালো আছেন বলে মনে করছেন? অনেকটাই ভালো। বাহ, ভেরি গুড। ডাক্তার হিসাবে আমি কেমন? ভালোই তো, ওষুধ তো খেয়ে কাজ হচ্ছে না। এখানে ট্রিটমেন্ট কেমন হয়? ভালোই হচ্ছে। বাহ। আগে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলেন মাথা যন্ত্রণার জন্য? হ্যাঁ, কি হয়েছিল সেখানে? ওই যে ওষুধ খেতাম, তারপর কমতো, তারপর আবার হতো। আবার হতো? আপনি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি তো দুটোই খেলেন, খাবার পর কি পার্থক্যটা বুঝতে পারবেন? দেখে দিদি, আপনি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি দুটোই তো ওষুধ খেলেন, ট্রিটমেন্ট হয়েছিল আপনার, কি পার্থক্যটা বুঝলেন? পার্থক্য বলতে এই ওষুধটা খাবার পর থেকে আমি তো দেখছি যে আর কোনো মাথার যন্ত্রণা হচ্ছেই না। হচ্ছেই না? তাহলে কোনটা ভালো, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? হোমিওপ্যাথিটা তো ভালোই। তার লোক যে অ্যালোপ্যাথির পেছনে ছুটছে সারাদিন। হুম। আমি হোমিওপ্যাথিও খেতাম আগে। আচ্ছা। একজন যার কাছে খেতাম সে মারা গেছে, ওটা ছাড়া খাওয়া হয়নি। আচ্ছা, ওনার কাছে মাথা যন্ত্রণার জন্য? মাথার যন্ত্রণার জন্য খাইনি। আচ্ছা অন্য যে প্রবলেমগুলো খেয়েছে সেগুলো ভালো। আচ্ছা, তাহলে একবার দেখুন, ওনাকে যে প্রেসক্রিপশনটা আমি করেছিলাম এইটা ছিল 13/12। ওনাকে আমি পালস দিয়েছিলাম, তার সাথে প্লাসিবো ছিল, 3টে ডোজ ছিল। ঠিক আছে, 3টে ডোজ ছিল, তাতেই কিন্তু ওনার মাইগ্রেন রিলিফ হয়ে গেছে। উনি আর মাইগ্রেনের ব্যথাটা এখনও 1 মাস নেই। তাহলে কতটুকু কম ওষুধে মানুষ সুস্থ হতে পারে। আজকে উনি এসেছিলেন, আজকে ওনার হেডেকটা নেই, এখন একটুখানি গা হাত পা ব্যথা আসছে আর একটুখানি আপনার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। ওনাকে এই ওষুধটাই আবার, যেহেতু ওনার এটা কনস্টিটিউশনাল মেডিসিন, ওটাকে রিপিট করানো হলো। আচ্ছা মা, আপনার এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিতে পারি? হ্যাঁ, অসুবিধা নেই তো? আচ্ছা, কারণ লোকেরও জানা দরকার, যাদের মাইগ্রেন হয় তাদের প্রতিদিন ওষুধ খেতে হয়, তাদের সেখান থেকে তো মুক্তি পেতে পারে। হ্যাঁ। হুম। আসলে সমস্যাটা কি জানেন তো মা, হোমিওপ্যাথির জন্য কেউ কোনোদিন প্রচার করেনি, না, সরকারের কোনো প্রচার নেই, মানুষের কোনো প্রচার নেই। আপনি একদম দীঘা থেকে শুরু করুন, দার্জিলিং পর্যন্ত যান, কোনো দিনের জন্য হোমিওপ্যাথির হয়ে একটা ব্যানার দেখতে পাবেন না। হুম। আর অ্যালোপ্যাথি ওষুধ সকাল থেকে মানুষ রাত্রিবেলা পর্যন্ত খাচ্ছে, তারপরে এই অবস্থাগুলো হচ্ছে। ব্যথা কমানোর ওষুধ খাচ্ছে, পরে তার কিডনিটার সমস্যা আসছে। আর আগের হোমিওপ্যাথি সমস্যাটা হচ্ছে একটাই, যে যিনি দেখছেন ওনাকেও তো তেমন করে দেখতে হবে, না হলে মানুষ ভালো হবে কি করে। থ্যাংক ইউ মা। তাহলে আমি ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেবো। হ্যাঁ, আর আপনারাও যারা দেখবেন, আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখবেন আর কি, তখন আপনারাও শেয়ার করে দেবেন, যাতে আরও 10টা লোক দেখতে পায়, জানতে পারে যে হোমিওপ্যাথিতে এরকম কাজ করতে পারা যায়।
যদি ডাক্তারবাবু চেষ্টা করেন। থ্যাংক ইউ মা। ভিডিওটা দেখার পর নিশ্চয়ই মনে একটু আশা জেগেছে না, যে তাহলে হোমিওপ্যাথিতেও বোধহয় মাইগ্রেন ঠিক করা যায়। ঠিক আছে, তো সেটা তো আপনারা চিন্তা ভাবনা করবেন। এবার আমি বলছি মাইগ্রেন বিষয়টা কি। দেখুন, মাইগ্রেন হচ্ছে একটা ক্রনিক ডিজিজ, মানে ক্রনিক রোগ, এবং এটাকে বলা হচ্ছে একটা কমপ্লেক্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে মাইগ্রেন। এবার মাইগ্রেনের তাহলে কিছু লক্ষণ থাকছে। তো মাইগ্রেনের লক্ষণগুলো কি? মাইগ্রেনের লক্ষণগুলো হলো, প্রথমেই গিয়ে দেখবেন একটা একদিকে মাথার যন্ত্রণা। হ্যাঁ, সাধারণত ওটা হয়ে থাকে, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সাধারণত একদিকে একটা মাথার যন্ত্রণা, এদিকে হোক বা এদিকে হোক হতে পারে। এবং মাথার যন্ত্রণাটা কীরকম, মানে তার হয় কীরকম না, একটা দপ 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 করছে, এরকম একটা মাথার যন্ত্রণা ভাব থাকছে। তার সাথে কি থাকছে না, তার সাথে থাকছে বমি বা গাবমি গাবমি ভাব। হ্যাঁ, এবং এই যে আপনার মাথা যন্ত্রণাটা হচ্ছে, এই মাথা যন্ত্রণাটা কিন্তু তার তীব্রতা আর কি মাঝারি থেকে প্রচণ্ড পরিমাণে তার তীব্রতা থাকতে পারে। তার সাথে থাকছে কি না, গা বমি ভাব, বমি হওয়া, তারপরে হচ্ছে তার ক্লান্তি ভাব, হ্যাঁ, আলোর দিকে তাকাতে না পারা, কোনো একটু শব্দতেই তার মাথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়া, তার দৈনন্দিন যে কাজকর্ম উনি করছেন বা যে যদি কাজকর্ম করা হয় তার সাথে মাথা যন্ত্রণা বেড়ে যাওয়া, বিশ্রাম নিলে মাথা যন্ত্রণাটা কমে যাওয়া। হ্যাঁ, এইগুলো সব মোটামুটি হচ্ছে আপনার একটা মাইগ্রেনের সাধারণ লক্ষণের মধ্যে আমরা পেয়ে থাকি। এবার কতটা হচ্ছে যে তাহলে মাইগ্রেন রোগীদের যে হচ্ছে কোন সময়ে হতে পারে। সাধারণত এটা দেখতে পাওয়া গেছে যে যেটা বয়ঃসন্ধিকাল, সেই সময়ে কিন্তু মাইগ্রেনটা দেখতে পাওয়া যায় বা শুরু হয়। কীরকম সময়? 13 থেকে মোটামুটি 16-র মধ্যে এই মাইগ্রেনের সমস্যাটা শুরু হয়ে যায়। আরেকটা হচ্ছে কি, যে ছেলে এবং মেয়েদের মাঝখানে দেখতে পাওয়া যায় যে মহিলাদেরই বেশি এই মাইগ্রেনের সমস্যা তাদের ওপর বেশি প্রভাব ফেলে। ছেলেদের কিন্তু অতটা বেশি মাইগ্রেনের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে তার হয়ে গেল কাদের সমস্যা, এবং তাহলে এবার কারণটা কি কারণে মাইগ্রেনটা হচ্ছে। দেখুন, মাইগ্রেনের কিন্তু আমরা সাধারণত দু ধরনের কারণে ভাগ করে দিই। একটা হচ্ছে কীরকম না, তার পারিপার্শ্বিক একটা বিষয়, মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পারিপার্শ্বিক যে বিষয়গুলো, আর একটা হচ্ছে তার বংশগত। এটাই সাধারণত আমরা দুটোভাবে দেখতে পাই। অ্যাজ সাচ যদি আমরা দেখতে চাই যে মাইগ্রেনটা কি কারণে হলো, কোথা থেকে এলো, তার রোগের কারণটা কি, এইভাবে কিন্তু আমরা যদি দেখতে যাই তার অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে, সাধারণ মানুষের বোধগম্যের বাইরে চলে যাবে, যাতে সাধারণ মানুষ আপনারা সহজে বুঝতে পারেন। তাই কিন্তু আমি এভাবে বলে দিচ্ছি, দু ধরনের মোটামুটি একটা ভাগে ভাগ করতে পারা যাচ্ছে। তাহলে কি না, প্রথমে আমি বংশগত বিষয়টা বলে রাখি। জেনেটিক ফ্যাক্টরটা হচ্ছে কি না, কোনো একটা বাচ্চা বা বাচ্চা মেয়ের প্রথমে মাইগ্রেন স্টার্ট হয়েছে, তো দেখা গেল তাদের এইটা কিন্তু হয় বাবার বাড়ির কারণ, বাবা, কাকা, জ্যাঠা, পিসি, হ্যাঁ, দাদু, ঠাকুমা, এদের কারুর একটা মাইগ্রেন ছিল, অথবা মামার বাড়ি, মামা, মাসি, দিদা, হ্যাঁ, দাদুর, এদের একটা জায়গা থেকে কারুর না কারুর মাইগ্রেন ছিল, সেই জায়গা থেকে এসেছে। আর এনভায়রনমেন্টাল কি ফ্যাক্টর থাকছে না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে যাদের ক্ষেত্রে এই মাইগ্রেনটা ধরা পড়েছে তাদের ক্ষেত্রে, বা যাদের হয়তো প্রথমে তীব্রতাটা খুব কম ছিল, যারা প্রথমে বুঝতে পারেননি, তাদের ক্ষেত্রেটা হয় যে হঠাৎ করে যখন আবহাওয়ার পরিবর্তন ঘটে বা কখনো মানসিক চাপ। আমি তো আগের ভিডিওতেও বলেছি, বারবার ধরে বলেছি যে এনভায়রনমেন্ট বলতে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির মাঝখানে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। বিশেষ করে আমরা যারা হোমিওপ্যাথিতে সাইকোলজিক্যালি রুগীটাকে দেখি, মানে মনের ওপর গুরুত্ব দিয়ে যখন আমরা রুগী দেখি, তখন আমরা বলে দিই বারবার যে এনভায়রনমেন্ট কিন্তু মানুষের দুটো, একটা হচ্ছে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। এই ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে ধরুন আপনাদের চারপাশে গরম, ঠান্ডা, বৃষ্টি, ঝড়, এগুলো হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। কিন্তু আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট হচ্ছে যেটা সব থেকে বড় বিষয়, মানুষের উপর সব থেকে বেশি প্রভাব ফেলে, সেটা হচ্ছে কিনা এই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। মানে মানুষের মধ্যে কি সম্পর্ক, তার কর্মক্ষেত্রে কি সম্পর্ক, হ্যাঁ, তার বাড়িতে সবার সাথে কি সম্পর্ক, তার সমাজে কীরকম সম্পর্ক পাশাপাশি মানুষের সাথে,
হ্যাঁ, এরকম সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু তার একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট থাকে। এই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের চাপের জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা জেগে থাকে। এই ধরুন আমাদের রিসেন্টলি আমি বলছি, আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই কিছুদিন আগে দেখবেন যে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে অনেকগুলো ছেলে চাকরি একসাথে চলে গেছে। তো এই যে চাকরিটা চলে গেল হঠাৎ করে, দেখুন এটা একটা কি হঠাৎ করে পরিবর্তন, এনভায়রনমেন্টাল চেঞ্জ। এই এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য হচ্ছে কি না, মানুষের ওপরে হঠাৎ করে একটা প্রেশার পড়ে গেল। তো এইখান থেকে গিয়ে দেখবেন পরে জানতে পারবেন তাদের কত ধরনের রোগ তৈরি হয়েছিল। এগুলোকে আমরা বলার চেষ্টা করি, যেহেতু আমরা সাইকোলজিকে নিয়ে ব্যাপারটা করছি আর কি, কাজকর্ম করে থাকি। আচ্ছা, এবার ধরুন বংশগত বিষয় থাকছে আর এনভায়রনমেন্টাল চেঞ্জ। এই এনভায়রনমেন্টাল চেঞ্জে যখন আমাদের এই মানে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা সবার সাথে যখন ওই আপনার সম্পর্কে গণিপনা হচ্ছে না, তখন তার প্রভাবটা কখন পড়ছে না, যখন হঠাৎ করে যদি রোদ হয়ে যায়, হঠাৎ করে যদি গরম পড়ে যায়, হঠাৎ করে যদি বৃষ্টি হয়ে যায়, হঠাৎ করে ঝড় উঠছে, এই সময় শুরু হয়ে যাচ্ছে আপনাদের এই মাথার যন্ত্রণার বিষয়টা বেড়ে যেতে পারে, বা তখন তাদের মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। আচ্ছা, তার সাথে আমি বলি যে পারিপার্শ্বিক বিষয়ে আর একটা আমাদের জিনিসটা লক্ষ্য রাখার বিষয়, সেটা হচ্ছে যে দেখবেন যে এই যে মহিলাদেরই কেন হচ্ছে, তার প্রধান কারণটাই বেশিরভাগ মেয়েরাই দেখবেন তাদের মতামতটা হয়তো খুব বেশি পরিমাণে প্রকাশ করে উঠতে পারে না, এবং তাদের মাথাতে অত্যধিক বিষয়টা ছোটবেলা থেকে, কারণ তাদের ম্যাচুরিটি একটা ছেলেদের ম্যাচুরিটি থেকে অনেক তাড়াতাড়ি হয়, এবং তাদের ক্ষেত্রে গিয়ে দেখবেন মেন্টাল প্রেশার সমাজ পরিবার অনেক বেশি দেয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাইগ্রেন ট্রিগার করতে পারে। এবার আপনার মাইগ্রেন যখন হচ্ছে না, তখন মাইগ্রেনের কিন্তু মানুষ বিভিন্ন ধরনের লক্ষণে ভোগে, বিভিন্ন মানুষ, কারণ একই লক্ষণ নিয়ে কিন্তু প্রতিটা রোগ মানুষের মধ্যে আসে না। মানুষ বিভিন্ন, তার মাঝখানে রোগটাও বিভিন্ন। এবার আপনাদের মাঝখানে প্রশ্ন উঠতে পারে না, উনি তো বলেছিলেন মাইগ্রেন ডিফাইন করে দিয়েছিলেন, তবে তার লক্ষণের কি পার্থক্য আছে? দেখুন, আমি মানুষ, আমার সাথে যদি আরো 10টা পুরুষ থাকে, তো তাদের সাথে আমার মুখ আলাদা, আমার কথা বলার ভঙ্গি আলাদা, আমার চিন্তা ভাবনা আলাদা, আমার ভালো লাগা আলাদা, আমার খারাপ লাগা আলাদা, আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমার কর্নিয়ায় যে চেঞ্জ আছে সেটা আলাদা, তো সব কিছুই তো আলাদা। তো যখনই আমি ধরুন আমাকে একটা কেউ প্রশ্ন, আমি একই বই পড়লাম, বই পড়ে আমরা 10জন বন্ধু একইভাবে লিখছি, পরীক্ষা দিয়েছি, একই প্রশ্ন উত্তর দিচ্ছি, তখন গিয়ে দেখবো নিজের স্বাতন্ত্রতা, যে নিজের যে আলাদা ভাব, এটা কিন্তু আমাদের প্রতিটা লোকের মাঝখানে দেখতে পাওয়া যাবে। ফলে রোগটা যখন আমাদের শরীরে ঢুকবে, তখনও কিন্তু আমাদের নিজেদের ভেতর থেকে তার একটা ইন্ডিভিজুয়ালিটি, মানে একটা আলাদা ভাবটা কিন্তু প্রতিটা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই রোগীটাকে, এই আলাদা ভাবটাকে দেখি কিন্তু আমরা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করি। তা সত্ত্বেও কিছু কিছু কমন সিমটমস আমরা ডায়াগনোসিস পারপাসে রেখে দিই, যেটা এই মাইগ্রেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেগুলো কি কি হচ্ছে সাধারণত? তো মাইগ্রেনের আমাদের মোটামুটি ধরে রাখুন একটা 4টে ভাগে আমরা ভাগ করে থাকি, তার ফেজটাকে আমরা 4টে ভাগে ভাগ করি। কীরকম না, প্রোডম ফেজটা হচ্ছে কীরকম না, এই ফেজটা সাধারণত মাইগ্রেনের যে মাথার যন্ত্রণাটা হচ্ছে, মাথার যন্ত্রণা শুরু হবার 2 ঘন্টা আগে থেকে মোটামুটি 2 দিন আগে পর্যন্ত এই ফেজটা চলতে পারে। এটা হচ্ছে প্রোডম ফেজ, ঠিক আছে? এই ফেজে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে কখন শুরু হচ্ছে না, 2 দিন আগে থেকে শুরু হতে পারে, মাথার যন্ত্রণা শুরু হওয়ার 2 ঘন্টা আগেও শুরু হতে পারে, এটা কিন্তু অনিশ্চয়তা আছে। এর মাঝখানে মোটামুটি 60% লোকেদের এই প্রোডম ফেজটা চলে। তারা দেখে বুঝতে পারে যে এটা কিছু একটা পরিবর্তন হতে চলেছে, কিছু একটা চলছে, তো এই জায়গাটা চলছে। তো সেখানে কি কি থাকছে না, তার প্রধান যে সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মুড সুইং। হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আমার একটা মানসিক একটা পরিবর্তন ঘটে গেছে, মুড শিফটিং করছে, সুইং করছে, একটা খিটখিটে মেজাজ। তারপরে ধরুন কারোর ক্ষেত্রে দেখা গেল কনস্টিপেশন, পায়খানা শক্ত হয়ে গেছে, হচ্ছে না, কারোর ক্ষেত্রে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার দেখতে পাওয়া যাচ্ছে একটা বিশেষ কোনো খাবারের দিকে তার ঝোঁকটা বেড়ে গেল। হতেই পারে, এটা বাচ্চাদের বা বড় বয়সের ক্ষেত্রে মানুষ দেখতে পায়। হ্যাঁ, এরকম হঠাৎ করে ঝোঁক বেড়ে গেছে, তারপর দেখা যাচ্ছে যে তার একটুখানি ক্লান্তি ভাবটা লাগছে। হ্যাঁ, এইগুলোকে দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা প্রোডম ফেজ।
তারপরে হচ্ছে কি না, তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে অরা ফেজ। অরা শব্দের অর্থ হচ্ছে কি, অরা মানে এমন একটা জিনিস, যেমন ধরুন আমি যদি বলতে যাই, তো এই ধরুন ঝড় উঠবে, ঝড় ওঠার আগে না দেখবেন একটা চারপাশে একটা থমথমে ভাব হয়ে যায়। ওই থমথমে ভাবটাকে দেখেই আমরা বুঝতে পারি এই রে এবার বোধহয় ঝড় উঠবে। সঙ্গে সঙ্গে দেখছেন যে বকগুলো তাড়াতাড়ি ওপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে, তখন কিন্তু ঝড় শুরু হয়নি, তার আগে থেকে দেখবেন উঠতে শুরু করে দিয়েছে। বা বৃষ্টি হওয়ার আগে দেখবেন পিঁপড়েরা নিজেদের ডিমগুলোকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। দিস ইজ অরা, মানে এটাকে দেখে আমরা বলতে পারি যে কিছু একটা ঘটতে চলেছে, সামথিং একটা কিছু ঘটতে চলেছে। এইটা হচ্ছে অরা ফেজ। এই অরা ফেজটাও কিন্তু এই মাইগ্রেনের রোগীদের কিন্তু দেখতে পাওয়া যায়। সেখানে কীরকম দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের যেটা সব থেকে বড় সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দেখার সমস্যা। হ্যাঁ, কোনো ক্ষেত্রে অনেক সময় ওনারা কোনো জিনিসের আর্ধেকটা দেখতে পাচ্ছেন, কোনো সময় দেখা যাচ্ছে তার মাঝখানে একটা ইকিবিকি যেন একটা কালো কালো দাগ হয়ে যাচ্ছে, একটুখানি ফাটা ফাটা ভাব হয়ে যাচ্ছে, বা উনি সঠিকভাবে কোনো জিনিসপত্র হয়তো শুনতে পাচ্ছেন না। এরকম কিছু একটা অরা ফেজ চলতে থাকে। সেটা কতক্ষণ চলবে না, সাধারণত মাথা যন্ত্রণা শুরু হবার 5-10 মিনিট আগে থেকে মোটামুটি 50 থেকে 1 ঘন্টা, 50 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এই সময় একটা অরা ফেজ থাকে। মানে যাদের মাইগ্রেন হয় তারা বুঝতে পারে এরে আমার দেখার সমস্যা হচ্ছে, আগের সমস্যাটাগুলো ছিল, মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে আমার মাথা ব্যথাটা শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে অরা ফেজ। ঠিক আছে, এটা সাধারণত আপনার ওই 1 ঘন্টার মধ্যেই চলে। 1 ঘন্টার বেশি যদি কখনো এই ফেজটা চলে তখন সেটাকে বলা হয় যে আমরা পারসিস্টেন্ট, একটা পারসিস্ট করেছে, পারসিস্টেন্ট অরা। ঠিক আছে, তারপরে কি থাকে, তারপর হয় মাথার যন্ত্রণা, পেন ফেজ। পেন ফেজটা কীরকম চলে না, এই পেনটা সাধারণত কয়েক ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত চলতে পারে, মানে 3 দিন নাগাড়ে চলতে পারে। কারুর কারুর ক্ষেত্রে তার তীব্রতা থাকে। তো আমি তার পেনের ধরনটা কীরকমভাবে আগেই বলে দিয়েছি, যে মাথার একটা পাশে, সাধারণত একটা পাশে যন্ত্রণা হয়, আর তার সাথে আপনার মানে এরকম সাইনুসের মতো না যে আমার এই জায়গায় যন্ত্রণা হচ্ছে বা এইখানটায় যন্ত্রণা হচ্ছে, এরকমটা কিন্তু না। মাথার একটা দিকে সাধারণত একটা দিকে যন্ত্রণা হবে, এবং যন্ত্রণার প্যাটার্নটা কীরকম থাকে না, দপ 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 করছে, না মাথায় কেউ হাতুড়ি মারছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই ফেজটা চলছে আপনার মাইগ্রেনের ক্ষেত্রে। এবং তখন উনি শব্দর ক্ষেত্রে তার একটা সেন্সিটিভিটি তৈরি হয়েছে, উনি কানের শব্দগুলি যেন যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে, অল্প একটু আলো দেখলেই যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে, উনি চুপচাপ শুয়ে থাকতে চাইছেন, কোনো কাজকর্ম করতে চাইছেন না, কাজকর্ম করলেই ওনার যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে। তারপরে কি থাকে, তারপরে কি ফেজটা থাকে না, পোস্ট্রম ফেজ। এই পোস্ট্রম ফেজটা কীরকম না, যন্ত্রণা শেষ হয়ে গেল, সেটা কয়েক ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত যন্ত্রণা চলতে পারে। তারপরে কি থাকে, তারপরে যেটা সমস্যা থাকবে, যেমন খুব একটা লেথাজি ভাব, একটা প্রচণ্ড পরিমাণে ক্লান্তি, আমার একদম ভালো লাগছে না, বা কারুর কারুর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে আপনার মোটামুটি ধরুন কিছু জিনিসপত্র ভুলে যাচ্ছে, হ্যাঁ, বা একটুখানি অ্যাবনর্মাল বিহেভিয়ারের মতো চলে আসছে, এগুলোও কিন্তু পোস্ট্রম ফেজে দেখতে পাওয়া যায়। তার সাথে ধরুন আরেকটা, মানে আমি তো সাধারণত সব মানুষের জন্য এই ভিডিওটা করে দিচ্ছি, এছাড়াও অনেক কারণ কিন্তু এই আপনার এই 4টে ফেজের মাঝখানে, প্রোডম ফেজ থেকে শুরু করে অ্যাকিউট মানে আপনার অরা ফেজ থেকে শুরু করে, পেন ফেজ থেকে শুরু করে, পোস্ট্রম ফেজ থেকে শুরু করে অনেক লক্ষণ কিন্তু ঘোরাফেরা করতে থাকে। এছাড়াও আমরা মাইগ্রেনকে আরও অনেকভাবে ফেজে ভাগ করতে পারি। যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল একটা ফেজ থাকে, যে দেখবেন পিরিয়ডস হওয়ার আগে কেউ কেউ বলে পিরিয়ডসের সময় না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, বা পিরিয়ড শেষ হলেই না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এরকমও কিন্তু অনেক জিনিসপত্র দেখতে পাওয়া যায়। ট্রিটমেন্টে কি থাকবে, ট্রিটমেন্টে দেখুন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা অ্যালোপ্যাথির মতো ট্রিটমেন্ট করবেন, ওনারা কি দেন আমি জানি না, তার এফেক্ট কি থাকে, মানে তার সাইড এফেক্ট কি হয় সেটাও আমি জানি না, বলতে পারবো না। কিন্তু আমরা হোমিওপ্যাথিতে, কারণ আমাকে অনেকেই কমেন্ট করেন, অনেকেই হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন যে এই অমুক রোগের কি ওষুধ হবে। দেখুন হোমিওপ্যাথিতে কিন্তু এইভাবে বলা যায় না। হোমিওপ্যাথিতে আমি বললাম না যে ইন্ডিভিজুয়ালাইজেশন, একই রোগ 10 জন লোকের শরীরে ঢুকছে, 10টা ভাবে কিন্তু তার প্রকাশ পাচ্ছে। এটা আনকমন, পিকুলিয়ার, রেয়ার সিমটমস, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা রোগী দেখি। সুতরাং যদি আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি, রুগী দেখি,
সেটা তো আর আমাদের বাই ফোন বা আমি হোয়াটসঅ্যাপে বা কমেন্টে বলতে পারবো না, এটা সম্ভব হয় না। তাও কিছু কিছু আমি মেডিসিন বলে দিয়েছি, যেমন দেবেন এর আগে সেক্স প্রবলেম নিয়ে আমি বলে দিয়েছি যে আমার তৈরি করে ইম্পোর্টেন্সি এক্স আছে, এটা খেতে পারেন, ভালো থাকবেন। প্রেশারের সমস্যার জন্য আপনার হাইপারটেনশন এক্সের কথা বলে দিয়েছি। দেখবেন কিছু দিনের মাঝখানে আমি আর্থেরাইটিস নিয়ে আরেকবার বলবো, সেখানে আমি রিউম্যাটিজম এক্সের কথা বলবো। ফিশার নিয়ে আমি কনস্টিপেশন নিয়ে আমি বলেছি, কনস্টিপেশনে আমার একটা ওষুধ তৈরি আছে, সবাই খেতে পারেন, কাজ করে সে কনস্টিপেশন এক্স। বদ হজমের জন্য সেখানে ডিসপেপসিয়া এক্স খেলে দুর্দান্ত, মানে আপনার অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে লাগবে না। বা টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখছেন জলে গুলে খাও 2-10 সেকেন্ডে কাজ হবে, ওর থেকে অনেক ভালো কাজ করে। হ্যাঁ, এইগুলো কিন্তু কিছু করা যায়, ফলে একটা মানে এটা থেরাপিউটিক মেডিসিন, এ উপশম দেবে, ঠিক আছে না? কিন্তু যদি আপনি প্রকৃতভাবে সুস্থ হতে চান তখন কিন্তু আপনাকে কনস্টিটিউশনাল মেডিসিনের মাঝখানে আসতে হবে এবং সেটা রোগী দেখে বলতে হবে, ঠিক আছে? হোমিওপ্যাথিতে যদি এইভাবে দেখুন, আর প্রথমবার পেশেন্টটাকে কি করেছিলাম, আমি পালসারিলা দিয়েছিলাম, কারোর ক্ষেত্রে আমি নাক্সোমিকা ইউজ করেছি, কখনো আমি সালফার ব্যবহার করেছি, কখনো আমি ব্রায়োনিয়া ব্যবহার করেছি, কখনো আমি সিনফাইটাম ব্যবহার করেছি, কখনো আমি রাস্টাক্স ব্যবহার করি, ঠিক আছে না? কখনো আমি ন্যাট্রামসাল ব্যবহার করি, কখনো ফসফরাস ব্যবহার করি, হোয়াট এভার। রুগী যেমন করে আসছে তেমন করে দেখে আমরা প্রেসক্রিপশন করব। এবং হোমিওপ্যাথিতে মাইগ্রেন কেন, যে কোনো ধরনের রোগ যদি সেটা সারার মতো জায়গায় থাকে, এরপরে আমি একটা ভিডিও করে দেবো যে কোন কোন রোগকে আমরা দেখে বলবো যে হ্যাঁ আমরা এবার, এটা ট্রু সার্জিক্যাল কেস ছাড়া। ট্রু সার্জিক্যাল কেস শব্দের অর্থটা হচ্ছে কি না, ধরুন আপনার কি বলবো, আপনার হঠাৎ করে হাড়টা ভেঙে গেছে, দুখানা হাত টুকরো হয়ে কি হাড় ভেঙে বেরিয়ে চলে আছে, আপনার পায়ের ওপর দিয়ে লরি চলে গেছে, দিস কল ট্রু সার্জিক্যাল কেস। এখানে আর আমার কিছু করার নেই, আপনি গোটাটা সেই জায়গায় আমি কি করবো, আমাকে বাধ্য হয়ে সেখানে একটা সার্জারি করতে হবে, অপারেশন করতেই হবে। ওই জায়গাগুলো ছাড়া হোমিওপ্যাথি কিন্তু সব জায়গায় দুর্দান্তভাবে কাজ করতে পারে। এবার অনেকে বলবেন কেউ যদি বিষ খেয়ে আসে হোমিওপ্যাথিতে কাজ করবে, যদি সেখানে রেয়ার সিমটমস পাওয়া যায়, পিকুলিয়ার সিমটমস পাওয়া যায়, তাহলে কেউ যদি পয়জন কেসও আসে সেই জায়গাতেও কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে পারে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে আমাদের যে প্রোটোকল আছে ডাক্তারদের, সুতরাং আমরা জানলেও কিন্তু কিছু তেমন কাজ করে উঠতে পারি না। কারণ আমি এখন চাইলেও টিবি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারবো না, কোনো স্নেক বাইট পেশেন্টকে আমি কিন্তু ট্রিট করতে পারবো না, কোনো কুকুরে কামড়ানো রোগকে কিন্তু আমি এআরভি ছাড়া মানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ছাড়া আমি কিন্তু আমার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে করতে পারবো না। কারণ কি না, সরকার আমার হাত পা বেঁধে রেখেছে। সুতরাং কিছু জিনিসপত্র আমাদের উপরে চাপানো আছে যেটা আমরা করে উঠতে পারবো না, সেটা এথিক্যালি আমরা পারবো না। হোমিওপ্যাথিক্যালি আমরা পারবো কিন্তু এথিক্যালি পারবো না। সুতরাং এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতোই আপনারা সবাইয়ের মাঝখানে শেয়ার করে দিন। অবশ্যই আপনাদের প্রশ্নগুলো কমেন্টে আমাদের জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে রাখুন আর লাইকটা করে দিন যদি আপনাদের চিন্তা ভাবনায় আমি নতুন কোনো তথ্য দিতে পারি, তবেই সাবস্ক্রাইব করবেন, তবেই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেশা থেকে সরে আসুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।